হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের পর্বে আমরা দেখেছিলাম যে আমাদের এই যে সিরিজটা চলছে অ্যাপ্লিকেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন কোয়ান্টাম মেকানিক্স, আজ তার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশনের বিভিন্ন ধরনের প্রসেসগুলো, একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন বা ইনহোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন দুটোর ক্ষেত্রে কিন্তু আমি প্রসেসগুলো সলিউশন প্রসেসগুলো বলেছিলাম। ঠিক আছে, আজকে আমরা সেগুলোরই অ্যাপ্লিকেশান কোয়ান্টাম মেকানিক্সে বিভিন্ন জায়গায় কীভাবে সেই প্রসেসগুলো অ্যাপ্লাই হয় সেটা আমরা দেখব। আর কোয়ান্টাম মেকানিক্সে আমরা দেখেছি যে মূলত শ্রোডিঞ্জার ইকুয়েশান যেটা আমাদের আসে একটা পার্টিকেল, এটা মানে কোয়ান্টাম মেকানিক্সে ইকুয়েশন অফ মোশন বোঝানোর জন্য যেটা আমরা ইউজ করি সেটা শ্রোডিঞ্জার ইকুয়েশনটা, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে আমরা ইউজ করি। তো সেই টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশানে একটা ডিফারেনশিয়াল সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটা তোমরা সবাই জানো, কারণ ওখানে আছে হচ্ছে -h^2/2m + d2 dx2 + v, এটা হচ্ছে সেই হ্যামিল্টনিয়ানটা। তাহলে এখানে d2 dx2 আছে, মানে সেকেন্ড অর্ডারের ডিফারেন্সিয়েশন এখানে নেওয়া হচ্ছে। তার মানে এটা দিয়ে যে ইকুয়েশনটা আমরা পাবো সেটা অবশ্যই করে একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে, এবং সেটা হোমোজিনিয়াস বা ইনহোমোজিনিয়াস কী বিষয় সেটা আমরা দেখব। এবং বিভিন্ন জায়গায় এগুলোর যে অ্যাপ্লিকেশান, বিভিন্ন জায়গায় মানে মূলত আমরা এই ভিডিওতে যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে যে 1D পোটেনশিয়াল বক্সের ক্ষেত্রে কীরকম হয়, আর হারমোনিক অসিলেটর, এই দুটোই মেনলি আমরা দেখব, কারণ এই দুটোতেই তো মূলত অ্যাপ্লিকেশানটা আছে। এছাড়াও আছে আরও অনেক আছে, কিন্তু আমরা আজকের এই ভিডিওতে মূলত এই দুটো জায়গায় দেখব। এই দুটো জায়গায় তো খুব বেসিক, তো এই দুটো জায়গায় আমরা মূলত আজকের পর্বে দেখব। ভিডিওটা তাহলে আমরা শুরু করি আজকে। তোমরা যদি এই ভিডিওটায় নতুন দেখো তাহলে আমি বারবার বলছি আগের ভিডিওটা আগে দেখো, তারপর এই ভিডিওটা দেখবে, কারণ আগের ভিডিওটা না দেখলে কিন্তু এই ভিডিওটা হয়তো নাও বুঝতে পারতে পারো। তো আমি সাজেস্ট করবো যে তোমরা আগে পার্ট 1টা দেখো, তারপর এসে পার্ট 2 এর ভিডিওটা দেখো। তাহলে আজকের ভিডিওটা আমরা শুরু করছি। দেখো কি বলেছি আমি এখানে, আমি যা মুখে বলি সেটাই কিন্তু আমার এই খাতায় লেখা থাকে, ঠিক আছে? সো দেখতে থাকো ভালো করে। ইন কোয়ান্টাম মেকানিক্স দ্য মোশন অফ ইকুয়েশন অফ মোশন ইজ এক্সপ্রেসড বাই শ্রোডিঞ্জার ইকুয়েশন। শ্রোডিঞ্জার ইকুয়েশন দিয়ে আমরা সব কিছুকে এক্সপ্রেস করি, এবং সেই শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কীরকম না -h^2/2m d2 psi dx2 + v at psi = E psi। এই v at মানে হচ্ছে কিন্তু অপারেটার, ভি অপারেটার মানে পোটেনশিয়াল এনার্জি যেটা সেটা। এবার এটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ যদি করি তাহলে কী হবে না, এই রকম ফর্ম আমরা লিখতে পারি d2 psi dx2 -2m/h² * v at - E psi = 0। এবার এখানে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে এইখানে মাইনাস আছে আর ভেতরে আছে v at - E। এবার আমরা যে পোটেনশিয়ালটা ইউজ করব সেটার থেকে ই মানে কিন্তু পার্টিকেল এনার্জিটা, তাহলে পার্টিকেলের এনার্জিটা কি পোটেনশিয়ালের থেকে বেশি না পার্টিকেলের এনার্জি পোটেনশিয়ালের থেকে কম? পার্টিকেলের এনার্জি যদি পোটেনশিয়ালের থেকে বেশি হয় তার মানে সেটা আনবাউন্ড মোশন, মানে পার্টিকেলটা এনার্জি পোটেনশিয়ালের থেকে বেশি। মানে পোটেনশিয়াল মানে তুমি এক প্রকার এরকম ভাবতে পারো যে ধাক্কাটা পাচ্ছে, মানে মনে করো তোমার হাইটের একটা কোনো কুয়োর ভেতরে তোমাকে আটকে রাখা হয়েছে, তাহলে তুমি অনায়াসে হাতে চাপ দিয়ে কুয়োতে মানে ওপর দিয়ে উঠে পালাতেই পারো। কারণ ওই ক্ষেত্রে তোমার এনার্জিটা বা তোমার হাইটটা পোটেনশিয়াল বা কুয়োর যে হাইট পোটেনশিয়াল ওয়েল বলতে পারি আমরা এটাকে, ওই কুয়োর হাইটের সাথে সমান। এবার তোমার হাইটটা যদি ওই কুয়োর হাইটের থেকে বেশি হয় তাহলে তুমি ইজিলি ওই কুয়ো থেকে লাফিয়ে বেরিয়ে পালাতে পারবে, কেউ কোনো বাধা নেই। কিন্তু যদি এরকম হয়, মনে করো তুমি আছো আর একটা 3তলা বাড়ির যেমন ছাদ হয় সেরকম, মানে 3তলা বাড়ির যেমন হাইট হয় সেরকম একটা হাইটের কুয়োর ভেতরে তোমাকে আটকে রাখা হয়েছে, ভেতরে কোনো মই নেই, কোনো সিঁড়ি নেই, তাহলে কি তুমি পারবে ওই কুয়োটা টপকাতে, মানে কুয়োর ওপরে উঠে বাইরে বেরিয়ে আসতে? কোনো দিনই পারবে না। তাহলে এইখানে তোমার হাইটটা পোটেনশিয়াল হয়ে ওয়েলের থেকে তোমার হাইটটা অনেকটা কম হয়ে গেছে, যার জন্য তুমি পারছো না, ঠিক আছে? তাহলে
এই জিনিসটা, এই ভি আরটা হচ্ছে সেই পোটেনশিয়াল ওয়েলের হাইটটা, মানে এখানে অ্যাকচুয়ালি হাইট, ওখানে আমি হাইট মানে লেন্থের দিক থেকে বললাম, এখানে হাইট মানে হচ্ছে এনার্জির দিক থেকে। এনার্জিটা বেশি না এনার্জিটা কম। মনে করো তোমার হাইটটা কত বলবো, তোমার হাইট মনে করো, মানে আমি রাফলি বলছি, আমি কোনো আইডিয়া করে বলছি না, তোমার হাইট কত হতে পারে, মনে করো 5 ফুট, একটা কুয়ো আছে যেটা 10 ফুট, তো কোনো দিনই তুমি পারবে না। কিন্তু এটা 3 ফুট বা 4 ফুট হাইট একটা কুয়ো থাকা হয়, তাহলে তুমি সেটা অবশ্যই পারবে। এটা লেন্থের দিক থেকে। কিন্তু এখানে পোটেনশিয়ালের হাইট মানে হচ্ছে এনার্জির দিক থেকে। পোটেনশিয়ালের এনার্জি হচ্ছে ভি অ্যাট, মানে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ভি দিয়ে, আর ইটা হচ্ছে পার্টিকেল এনার্জি। এবারে ইটা ভি এর থেকে বেশি না কম সেটার উপর ডিপেন্ড করবে যে এই ডিফারেন্সিয়েশন সলিউশনটা কেমন হবে। ফর বাউন্ড কেস মানে হচ্ছে, এই সরি মানে ভুল লেখা হয়ে গেছে এখানে, একটু ভুল লেখা হয়ে গেছে। বাউন্ড কেস মানে হচ্ছে ই লেস দ্যান ভি, ঠিক আছে? কারণ একটা পার্টিকেল কখন বাউন্ড থাকবে, যখন তার এনার্জিটা পোটেনশিয়ালের থেকে কম। তাহলে এইটা হচ্ছে আনবাউন্ড, আর এইটা হচ্ছে বাউন্ড। তাহলে বাউন্ড যদি হয় তাহলে কি পার্টিকেলের এনার্জিটা পোটেনশিয়াল থেকে অনেকটা কম, সেই জন্য কী হবে, পার্টিকেলটা মানে পোটেনশিয়াল থেকে বেরোতে পারবে না, পোটেনশিয়াল ওয়েলটা থেকে বেরোতে পারবে না। কিন্তু যদি এরকম হয়, যদি ইটা গ্রেটার দেন ভি হয়, তাহলে অবশ্যই করে বেরিয়ে আসতে পারে, যেখানে ইটা হচ্ছে যে এনার্জি অফ দ্য পার্টিকেল আর ভিটা হচ্ছে পোটেনশিয়াল অ্যাপ্লাইড অন দ্য পার্টিকেল। এবারে কি বলেছে দেখো, ইকুয়েশন 1 কি ধরনের ইকুয়েশন, একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার এখানে ভালো করে দেখো, এখানে তুমি যদি এই ফর্মটায় দেখো, ডান দিকে ইসাই আছে, কিন্তু তার মানে কিন্তু এটা হোমোজিনিয়াস, মানে তার মানে কিন্তু এটা নন হোমোজিনিয়াস নয়। তার কারণ কি বৃত্তান্ত সব কিন্তু আমার ফার্স্ট ভিডিওতে বলা আছে। কখন ডান দিকে যদি এরকম কোনো জিএক্স বা কিছু একটা থাকে, তার মানেই যে সেটা তোমার নন হোমোজিনিয়াস বা ইনহোমোজিনিয়াস হয়ে যাচ্ছে, সেটা কিন্তু নয়। হোমোজিনিয়াস আর নন হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন কখন হয় সেটার ফুল ডেসক্রিপশন এবং খুব ভালোভাবে কিন্তু আমি ফার্স্ট পার্টটায় বুঝিয়েছি। সো ওইটা পারলে ভালো করে দেখে নাও, তারপর এই ভিডিওটা তুমি দেখো, বারবার বলছি। তাহলে এইটা অবশ্যই, এবার এই রিয়ানেসটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ইকুয়েশন 1 এটা অবশ্যই করে এটা সেকেন্ড অর্ডার লিনিয়ার হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার কোএফিসিয়েন্টটা মানে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট হবে নাকি ভেরিয়েবল কোএফিসিয়েন্ট হবে, সেটা ডিপেন্ড করছে ভি এর ওপরে, কারণ ইটা তো পার্টিকুলার একটা এনার্জি কনস্ট্যান্ট, সেটা ভিটা ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কিনা সেটার উপর ডিপেন্ড করবে, এবং তারই বিভিন্ন কেস আমরা দেখব। আচ্ছা দেখো কি বলা আছে, ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে আমরা ফার্স্টে দেখতে চলেছি। ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে কি হচ্ছে, ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে ফ্রি পার্টিকেল মানে কি, ফ্রি পার্টিকেল মানে তার উপর কোনো পোটেনশিয়াল এক্সটার্নাল কোনো পোটেনশিয়াল অ্যাপ্লাই হচ্ছে না, পার্টিকেলের উপর আমরা বাইরে থেকে কোনো পোটেনশিয়াল অ্যাপ্লাই করছি না, ঠিক আছে? তাহলে ফর এ ফ্রি পার্টিকেল দেয়ার ইজ নো পোটেনশিয়াল অন দ্য পার্টিকেল, সো ভিটা 0 হয়ে যাচ্ছে। তাহলে ইকুয়েশন 1 থেকে, ইকুয়েশন 1 মানে হচ্ছে যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন থেকে আমরা ভিটা 0 বসিয়ে দিলে কী দেখতে পাচ্ছি, এটা 2me/h² হয়ে যাচ্ছে এই টার্মটা। তাহলে এখানে কি হয়েছে দেখো, d2 psi dx2 প্লাস 2me/h² ইন্টু সাই ইকুয়াল টু 0। এবার তুমি ফার্স্ট পার্টটা দেখবে, তাহলে তোমার এইটা অবশ্যই করে একটা আইডিয়া আছে যে এইটা কী মানে ওই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার ক্রাইটেরিয়াটা কি বা স্টেটটা কি, স্টেট মানে ওই রকম নয়, ব্যাপারটা হচ্ছে মানে এই ডিফারেন্সিয়েশনটার বৈশিষ্ট্য আমি কী লিখবো না, এটা একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার, এখানেও সাই আছে, এখানেও সাই আছে, লিনিয়ার হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, কারণ এখানে সবাই কনস্ট্যান্ট। এমটা হচ্ছে পার্টিকেলের মাস, অবশ্যই করে কনস্ট্যান্ট। ইটা হচ্ছে পার্টিকেলের এনার্জি, সেটাও কনস্ট্যান্ট। আর এইচ বার তো প্ল্যাঙ্কস রিডিউসড প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, সেটা তো জানবেই। এবার তুমি এই 2me/h² কে স্কোয়ার বলতে পারো, ঠিক আছে? কে স্কোয়ার যদি বলো তাহলে কী হয়, d2 side dx2 প্লাস কে স্কোয়ার y ইকুয়াল টু 0। এবারে আমি একটা জিনিস এখানে লিখে রেখেছি দেখো, যে লুক এক্সাম্পল 1a ইন পার্ট 1। তুমি যদি পার্ট 1-এর আমার যে ভিডিওটা করা আছে সেটা যদি নোটটা তৈরি করো নিজের খাতায়, তাহলে অবশ্যই করে এগুলো সব তোমার কাছে হাতের কাছে গোছানো থাকবে, এবং তুমি সেই খাতাটা এখন নিয়ে বসো, তাহলে কিন্তু একটার সাথে একটা রিলেট করে করে বুঝতে পারবে। রিলেট না করতে পারলে কিন্তু বুঝতে পারবে না। আমার কাছেও সেটা করা আছে, আমি তাহলে তোমাদের দেখাই। এখানে কি বলছি, এক্সাম্পল 1 ইন পার্ট 1, এই যে আমার সেই পার্ট 1 এক্সাম্পল 1a-তে যাব। এক্সাম্পল 1a মানে হচ্ছে আমার এইটা, এই যে এক্সাম্পল 1a।
এইখানে দেখো কি করেছি, d2y dx2 প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এখানে শুধু ওখানে একটা কে স্কোয়ার আছে, এখানে শুধু কে স্কোয়ারটা নেই, তাহলে ওইটুকুই যা তফাৎ। তাহলে এর সলিউশন প্রসেস করে, মানে এর যে সলিউশন প্রসেস এখানে করা হয়েছে, সলিউশনটা করে আমরা সলিউশনে কী লিখেছি, এখানে ওয়াই ফাংশন অফ এক্সটা কী হয়, সি ই টু দি পাওয়ার আই এক্স প্লাস ডি ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স। এইটা হচ্ছে আমার একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, এবং এটার একটা অবশ্যই বিশেষ ফর্ম আছে, সিম্পল হারমোনিক অসিলেটরের যেরকম ইকুয়েশন হওয়ার ফর্ম হয় সেটা, সেই ধরনের একটা ইকুয়েশন, তার সলিউশনটা হচ্ছে এই রকম, সি ই টু দি পাওয়ার আই এক্স প্লাস ডি ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স। ঠিক আছে, তাহলে এই জিনিসটি আমরা ওখানে অ্যাপ্লাই করব। তাহলে ভালো করে বুঝো, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন কী করে কী করতে আমরা সেটা পার্ট 1-এ দেখেছিলাম, সেইটার অ্যাপ্লাই করছি। ওই জন্য আমি ওখানে এক্সাম্পল 1 এটা লিখে রেখেছি, যাতে তুমি এক্সাম্পল 1 এটা ফার্স্ট পার্টে করেছো, বুঝেছো, তার অ্যাপ্লিকেশনটা এবার তুমি বুঝতে পারো। অ্যাপ্লিকেশনটা বোঝানোটাই কিন্তু আমার এই ভিডিওটার বা এই সিরিজটার মূল উদ্দেশ্য। আমি এই যে ভিডিও সিরিজটা বানাচ্ছি, দুটো ভিডিও দিয়ে মেনলি যে সিরিজটা বানাচ্ছি, এটার উদ্দেশ্য কিন্তু একটাই, যে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে কী করে কোয়ান্টাম মেকানিক্সে অ্যাপ্লাই করি। ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশন তো আমরা ম্যাথমেটিক্যাল ফিজিক্সে শিখছি ফার্স্ট সেমিস্টারে, তাহলে সেটা আমরা কী করে অ্যাপ্লাই করব কোয়ান্টাম মেকানিক্সে, সেইটা আমার হচ্ছে এই ভিডিওর মূল উদ্দেশ্য। কোয়ান্টাম মেকানিক্স তোমাকে ডিটেলে বোঝানো সেটা আমার মূল উদ্দেশ্য না, আমার অ্যাপ্লিকেশানটা কী করে আমরা করছি। কারণ বিভিন্ন ক্ষেত্রে কী হয় না, স্টুডেন্টরা এটা পড়ে বা মানে ম্যাথামেটিক্যাল ফিজিক্সের মতো করে ম্যাথামেটিক্যাল ফিজিক্সের মতো করে পড়লো, আবার কোয়ান্টাম মেকানিক্সের মতো করে পড়লো, কিন্তু অ্যাপ্লিকেশানটা যদি আমরা বুঝতে না পারি, ম্যাথামেটিক্যাল ফিজিক্সে যেটা আমরা শিখছি সেটা যদি আমরা ফিজিক্সের বিভিন্ন ক্যালকুলেশন ও ফিজিক্সের বিভিন্ন কোনো ডেরিভেশন করতে গিয়ে যদি আমরা অ্যাপ্লাই না করতে পারি, তাহলে তো কোনো জিনিসটা কোনো মানে রইল না, তাই না? তো এই অ্যাপ্লিকেশানটা ভালো করে বুঝতে হবে যে কীভাবে আমি জিনিসটাকে অ্যাপ্লাই করবো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা এইখানে চলে এলাম, তাহলে আমাদের এই ইকুয়েশানটা ওই রকমই ইকুয়েশান, d2 সাই dx2 প্লাস এটা কে স্কোয়ার সাই ইকুয়াল টু 0। তাহলে এর সলিউশনটা ওই এক্সাম্পল 1 এটা যদি আমরা ভালো করে বুঝে থাকি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, এ ই টু দি পাওয়ার আই কে এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স, এইটা হচ্ছে আমার সলিউশন, যেটাকে আমরা সাই ফাংশন অফ এক্স বলতে পারি। তাহলে একটা ফ্রি পার্টিকেল, যে ফ্রি পার্টিকেলটার উপরে কোনো মানে ফ্রি পার্টিকেল মানে কিন্তু তার উপরে কোনো এক্সটার্নালি অ্যাপ্লাইড পোটেনশিয়ালটা 0, এক্সটার্নালি কোনো পোটেনশিয়াল অ্যাপ্লাই হচ্ছে না। তাহলে এক্সটার্নালি পোটেনশিয়াল অ্যাপ্লাই হচ্ছে না, তাহলে তার ইকুয়েশন মানে শ্রোডিঞ্জার ইকুয়েশন অফ মোশনটা সলভ করে একটা জিনিস আমরা পেলাম হচ্ছে এইটা। এটার এবার একটা কথা বলতে, এইটার অ্যাপ্লিকেশানটা কোথায় বলতে পারবে, এইটার অ্যাপ্লিকেশানটা হচ্ছে, তুমি কোয়ান্টাম মেকানিক্সটা পড়েছো বলে তুমি এটা বলতে পারবে যে এটার অ্যাপ্লিকেশানটা কোথায় না, 1D পোটেনশিয়াল বক্স। আমরা একটা 1D পোটেনশিয়াল বক্স নিয়েছি, একদম সিম্পলেস্ট কেসটা বলছি, 1D পোটেনশিয়াল বক্স নিয়েছি, সেই 1D পোটেনশিয়াল বক্সের যে ভেতরে, মানে 1D পোটেনশিয়াল বক্সের আইডিয়াটা কী ছিল, যে এক্স ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু ক্যাপিটাল এল, এই দুটো পজিশনের মাঝখানে, মানে এক্সটা যখন 0 থেকে এলের মধ্যে ভ্যারি করছে তখন পোটেনশিয়ালটা 0, আদারওয়াইজ মানে 0 থেকে যখন কম আর এলের থেকে যখন বেশি তখন কিন্তু পোটেনশিয়ালটা ইনফানাইট, অনেকটা মানে হিউজ পোটেনশিয়াল একটা, ওটাকে ইলেকট্রন বা ওটাকে একটা কোনো পার্টিকেল টপকাতে পারবে না। এটাই ছিল আইডিয়া। তাহলে ভেতরে পার্টিকেলটার উপরে কোনো পোটেনশিয়াল অ্যাপ্লাই নেই, তাহলে ভেতরে পার্টিকেলটা অ্যাজ ই ফ্রি পার্টিকেল, সেই জিনিসটা হচ্ছে এটা। ওকে, এর পরের কেসটা আমরা দেখব কনস্ট্যান্ট পোটেনশিয়াল, মানে ওই যে ভি হ্যাটটা আমরা ইউজ করছি, ভি হ্যাটটা একটা ভি নট, এই যে এ পার্টিকেল is inside a 1D box of length L and the potential is defined by Vx equal to V naught. V naughtটা প্রথমে 0 বলেছি, 0 থেকে L এর মধ্যে, আর এক্সটা যখন গ্রেটার দ্যান L আর লেস দ্যান 0 তখন Vxটা ইনফিনিটি। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে এই জায়গাটা। ক্লিয়ার না হলে আমাকে কমেন্টে বলবে, আমি অ্যান্সার দেবো। ওকে, তাহলে এবার কি বলছি না, ইকুয়েশন 1 ইজ d2 সাই dx2 2m e বাই, মানে আমাদের এর আগে যে ফ্রি পার্টিকেলের কেসটা করলাম সেটাই কিন্তু অ্যাকচুয়ালি এখানে হচ্ছে ভি নট ইকুয়াল টু 0 ক্ষেত্রে, তাই d2 সাই dx2 প্লাস 2m e বাই h স্কয়ার দ্যাট ইন্টু সাই ইকুয়াল টু 0 ফর 0 টু L এর মধ্যে, যেটা আমি বললাম একটু আগে, যে 1D পোটেনশিয়াল বক্সের যে আইডিয়াটা ছিল, যে 0 থেকে L এর মধ্যে যখন পোটেনশিয়ালটা থাকছে তখন হচ্ছে সেটা 0 পোটেনশিয়াল, আর বাইরে 0 থেকে 0 কম আর L এর থেকে বেশি, এই দুটো জায়গায় পোটেনশিয়ালটা ইনফিনিটি। তাহলে এটা হচ্ছে আমার সেই জিনিসটা, এটা নাকি ওই 1 নম্বর ইকুয়েশনের সাথে সেম। তাহলে এর তো সলিউশনটা তোমরা অলরেডি এর আগের মানে ফ্রি পার্টিকেলের যে সলিউশন সেটা দেখলে, তাহলে এটা আর আলাদা করে করার নেই। এবার এক্স লেস দ্যান 0 আর এক্স গ্রেটার দ্যান L, দ্য সলিউশন ইজ সাই এক্স ইকুয়াল টু 0 হুইচ ইজ ট্রিভিয়াল সলিউশন। কারণ
সাই এক্স ইকুয়াল টু জিরোটাও কিন্তু একটা, এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, সাইটা যদি তুমি জিরো বসাও তাহলে কি এই সমীকরণটা স্যাটিসফাই করবে? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই করবে। তার মানে সাই ইকুয়াল টু জিরোটা একটা সলিউশন, বাট সেটা ট্রিভিয়াল। এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রিভিয়াল সলিউশন ছাড়াও আরও অনেক সলিউশন এক্সিস্ট করতে পারে, সেখানে আমরা ট্রিভিয়ালটা নেব না। এবং যেখানে দেখতে পাচ্ছি যে সেখানে যে ওই জায়গাটা শুধুমাত্র ট্রিভিয়াল সলিউশনই থাকতে পারে, সেটা শুধুমাত্র ট্রিভিয়াল সলিউশনটাই নেবো। এই হচ্ছে কনসেপ্ট। যাই হোক, এবার আমরা কি বলছি না, ভি নটটা যখন নট ইকুয়াল টু জিরো, মানে ওই যে আমরা বললাম যে একটা 1D পোটেনশিয়াল বক্সের মধ্যে পার্টিকেলটা যখন জিরো থেকে এল এর এক্স ইকুয়াল টু জিরো থেকে এক্স ইকুয়াল টু এল এর মধ্যে আছে, মানে ওয়েলটার ভেতরে আছে, তখন আমরা এতক্ষণ বলছিলাম যে ওইখানে আমরা পোটেনশিয়ালটাকে জিরো বলেছি। এবার আমরা বলছি পোটেনশিয়ালটা জিরো না, পোটেনশিয়ালটা ভি নট বলছি। মানে একটা পোটেনশিয়াল আছে, আগে যখন জিরো ছিল তখন ওর বিহেভিয়ারটা ছিল অ্যাজ এ ফ্রি পার্টিকেল, যেটা আমি বিগত দুটো জায়গায় দেখালাম, ফ্রি পার্টিকেল আর এর আগেই যেটা দেখালাম আর কি। এবার ভি নট ইকুয়াল টু জিরো যখন, তখন কি হচ্ছে, তাহলে এই সরি ভি নট ইকুয়াল টু যখন নন জিরো, ভি নটটা যখন নন জিরো তখন এইরকম ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আসবে। এবার এখানে তো দুটো পসিবিলিটি হতে পারে, পার্টিকেলের এনার্জিটা গ্রেটার দ্যান ভি নটও হতে পারে, আবার পার্টিকেলের এনার্জিটা লেস দ্যান ভি নটও হতে পারে। তাহলে দুটো কেসই আমাদের দেখতে হবে। এই যে দেখো দেখিয়েছি যে সরি, যদি ভি নট গ্রেটার দ্যান ই হয়, তাহলে ভি নট যদি গ্রেটার দ্যান ই হয় তাহলে এই টার্মটা কী হবে, ভি নট যদি গ্রেটার দ্যান ই হয় তাহলে এই টার্মটা পজিটিভ হবে। তার মানে এই যে পুরো টার্মটা, মানে ডি টু সাইড ডিএক্স টু, এইটাকে বাদ দিয়ে এই যে পুরো টার্মটা, এটা কিন্তু তোমার নেগেটিভ টার্ম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো ফর ভি নট গ্রেটার দ্যান ই ডি 2m/h² ইন্টু ভি নট মাইনাস ই, মানে এইটুকু টার্ম কিন্তু পজিটিভ, কিন্তু এর সাথে গায়ে একটা নেগেটিভ সাইন আছে। তাহলে এইটুকু টার্ম পজিটিভ হলেও এই নেগেটিভ সাইনটার জন্য এই পুরো জিনিসটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তাই 2m/h² ইন্টু ভি নট মাইনাস এটা পজিটিভ, অতএব এই জিনিসটা আসলো। এবার এইটা কিন্তু ডি টু সাই ডিএক্স টু প্লাস ওমেগা স্কোয়ার এ সাই ইকুয়াল টু জিরো, এই ফর্মটা নয়, গুলালে চলবে না। ওখানে আমাদের ছিল ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল টু জিরো প্লাস ওমেগা স্কোয়ার। এখানে কিন্তু আমাদের প্লাস ওমেগা স্কোয়ার বা প্লাস নেই, মাইনাস আছে। তাহলে এটা কি না, এটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। কেন এই যে সেকেন্ড অর্ডার লিনিয়ার, কারণ সাইয়ের মাথায় স্কোয়ার বা সাইয়ের মাথায় টু দি পাওয়ার 1 ছাড়া কিছু নেই, তাহলে অবশ্যই করে লিনিয়ার। তাহলে সেকেন্ড অর্ডার লিনিয়ার হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, কারণ এখানে ভি নটটা কনস্ট্যান্ট, ভি নটটা যদি এখানে ফাংশন অফ এক্স হয়ে যেত তাহলে কিন্তু এটা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট হতো না, তখন কিন্তু এটা ভ্যারিয়েবল কোএফিসিয়েন্টের আন্ডারে পড়ে যেত। তাহলে এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। এবার এখানে কী লেখা আছে, এটা সলিউশন প্রসেসও আমার কিন্তু পার্ট 1-এ করা আছে। কী লেখা আছে দেখো, লুক এক্সাম্পল 2a ইন পার্ট 1 উইথ a ইকুয়াল টু জিরো অ্যান্ড বি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস বি স্কোয়ার। মানে আমার এক্সাম্পল 2a-তে আমরা দেখব এই যে দেখো এক্সাম্পল 2a। এবার দেখো দুটো ইকুয়েশনকে মেলাও, আশা করি দেখতে পাচ্ছ। এই যে দেখো ডি টু সাই ডিএক্স টু, এখানে দেখো ডি টু ওয়াই ডিএক্স টু, কিন্তু এখানে একটা 2a ডিওয়াই ডিএক্স আছে, যেটা এখানে কোনো ডিওয়াই ডিএক্সের কোনো টার্ম নেই। আমার এই আঙুলটার দিকে ফোকাস, বাঁ আঙুলটার দিকে, আমার এই ইকুয়েশনটায় কোনো ডিওয়াই ডিএক্স জনিত টার্ম নেই। তার মানে এইখানে আমি এটাকে জিরো বলতে পারি, তাহলে এটা জিরো হলে এই টার্মটা মিসিং থাকছে, তাহলে এটা হয়ে গেল। এবার এই যে টার্মটা এইখানে মাইনাস আছে, তাহলে বি স্কোয়ারটাকে সিম্পলি আমরা মাইনাস বি স্কোয়ার দিয়ে রিপ্লেস করে দিলে আমার হয়ে যাবে। ঠিক আছে, ভালো কথা। এবারে এর সলিউশানে 3টে কেস আমরা দেখেছিলাম, একটা হচ্ছে ওই যে অক্সিলারি ইকুয়েশনটা আসবে, সেই অক্সিলারি ইকুয়েশনটার বেসিসে আমরা 3টে কেস দেখেছিলাম, এ গ্রেটার দেন বি, এ লেস দেন বি আর এ ইকুয়াল টু বি। এই ধরনের জন্য 3টে কেস আমরা এখানে দেখেছিলাম। তাহলে এখানে দেখো, এবার এখানে তাহলে কী হবে সেটা আমি জানি না, সেটা আমি বুঝতে হবে আমাকে। কি দেখো ডি টু সাই ডিএক্স টু মাইনাস বি স্কোয়ার সাই ইকুয়াল টু জিরো, আমার ওই ইকুয়েশনটা থেকে বলছি আমি। তাহলে এবার ই টু দি পাওয়ার এমএক্সটাকে আমরা ট্রায়াল সলিউশন ধরে নেবো, কারণ ওখানে আমার কনসেপ্টটা তাই ছিল যে ই টু দি পাওয়ার এমএক্সটাকে আমরা একটা সলিউশন ধরে নেবো, দেন ওই ইকুয়েশনে ফিট করি আমরা এম এর একটা ইকুয়েশন পাবো, কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো, সেখান থেকে আমরা এম এর, মানে ওটাকে অক্সিলারি ইকুয়েশন বলে, অক্সিলারি ইকুয়েশনের এবার এম এর ভ্যালু বের করে আমরা সেটা দেখবো যে এম এর ভ্যালুটা কীরকম হচ্ছে, রিয়েল না ইকুয়াল, রিয়েল ইকুয়াল নাকি রিয়েল আনইকুয়াল নাকি ইমাজিনারি, সেটা আমরা দেখব। তাহলে এখানে সেই প্রসেসটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করছি।
ওকে, আশা করি বুঝতে সমস্যা হচ্ছে না। পার্ট 1টা ভালো করে দেখে নেবে, পার্ট 1 দেখলে তবেই কিন্তু এটা বুঝতে পারবে। সলিউশন প্রসেস যদি তুমি জানো তাহলে তুমি অ্যাপ্লাইটা করতে পারবে। আমি এখানে ওই জন্য সবসময় লিখে রাখি যে কোন মানে পার্ট 1-এ করা কোন জিনিসটা আমি অ্যাপ্লাই করছি আমার এই কোয়ান্টাম মেকানিক্সের ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন করতে গিয়ে। তাহলে কি দেখতে পাচ্ছি না, ডি টু সাই ডিএক্স টু মাইনাস বি স্কোয়ার সাই ই টু দি পাওয়ার এম এক্স একটা ট্রায়াল সলিউশন ধরে নিয়েছি। তাহলে এখান থেকে এখানে বসালে এম স্কোয়ার পাবো, আর এটা তো বি স্কোয়ার, তাহলে এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সাথে একটা সাই গুণ থাকবে, সাইটা তো জিরো হতে পারে না, তাহলে অবশ্যই করে এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা জিরো, মানে সাই মানে ই টু দি পাওয়ার এম এক্স থাকবে আর কি। এম, তাহলে এমটা এখানে কি বলতে পারি, আমি কি বলেছিলাম যে একটা, আমি কিন্তু এটা পার্ট 1-এ বলেছিলাম যে যদি এখানে মানে এখানে তুমি এম স্কোয়ার ইকুয়াল টু মাইনাস বি স্কোয়ার, এটাকে তুমি ডাইরেক্ট এম ইকুয়াল টু বি বলতে পারো, এম ইকুয়াল টু প্লাস মাইনাস বি তোমাকে বলতে হবে। এবার যখন তুমি এম ইকুয়াল টু প্লাস মাইনাস বি বলছো, তাহলে দেখো একটা রুট প্লাস বি, একটা রুট মাইনাস বি, তার মানে কি দুটো রুট পাচ্ছি, ভালো কথা, এবং আনইকুয়াল, মানে রুট দুটো রিয়েল, ইমাজিনারি নয় কিন্তু এরা, রুট দুটো রিয়েল এবং আনইকুয়াল। তাহলে সলিউশন হচ্ছে এ গ্রেটার দেন বি এর জন্য আমার যে সলিউশনটা ছিল ওখানে সেই জিনিসটা। তাহলে কী আসছে না, এ ই টু দি পাওয়ার বি এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস বি এক্স। এবার এই ফর্মটা হচ্ছে হাইপারবোলিক ফাংশনের ফর্ম, সেই জন্য আমরা এইভাবে ভেঙে নিতে পারি। দেন এই হচ্ছে হাইপারবোলিক ফাংশন, মানে সি কস হাইপারবোলিক ডি বি এক্স প্লাস ডি সাইন হাইপারবোলিক বি এক্স, এই টাইপের মানে এইটা হচ্ছে এর সলিউশন। এবার এই সিডি মানে এই যে কনস্ট্যান্টগুলো থাকছে না সিডি, এই কনস্ট্যান্টগুলো তোমার বেরোবে কোত্থেকে, কনস্ট্যান্টগুলো বেরোবে হচ্ছে বাউন্ডারি কন্ডিশন থেকে। বাউন্ডারি কন্ডিশন কোথায় পাবে, বাউন্ডারি কন্ডিশন তোমায় কোশ্চেনে বলে দেওয়া থাকবে, কোশ্চেনে বা প্রবলেমে, বা যে তুমি রিয়েল লাইফ প্রবলেম যখন তুমি করবে তখন তোমার ওখানে বাউন্ডারি কন্ডিশন বলে থাকবে যে এই ফাংশানটা এমনই হবে যেন এক্স ইকুয়াল টু এত পয়েন্টে ফাংশানটা জিরো, এক্স ইকুয়াল টু মনে করো এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে ফাংশানটা জিরো, এক্স ইকুয়াল টু 5 পয়েন্টে এই ফাংশানটার ভ্যালু এত। এই সমস্ত কন্ডিশানগুলোকে এইটার ওপরে অ্যাপ্লাই করে তোমার এই সিডি কনস্ট্যান্টগুলোর ভ্যালু বেরোবে। দেন তুমি ওই সাইটা তারপরে প্রপারলি সাইটা অ্যাকচুয়ালি পাবে। আর স্মল বিটা তো বেরিয়েই গেছে, কারণ স্মল বিটা কি, স্মল বি মানে হচ্ছে আমার এইটা, এই যে 2m/h² ইন্টু ভি নট মাইনাস ই, এইটা। ওকে ফাইন, বুঝতে যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই করে বলবে কমেন্টে। আচ্ছা, এবার আমরা দেখব ভি নট লেস দ্যান ই বা ই গ্রেটার দ্যান ভি নট, যেটা সেই কেসটা, সেটা কি হচ্ছে না, ভি নট যদি লেস দ্যান ই হয় তাহলে এই যে 2m/h² ইন্টু ভি নট মাইনাস ই, এই টার্মটা কী হবে, এটা নেগেটিভ হয়ে যাবে, কারণ ভি নটটা তো ছোটো, তাহলে ভি নট মাইনাস ই মানে এটা নেগেটিভ। এবার এটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে এর আগে কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ টার্ম ছিল, এই যে এর আগে কিন্তু নেগেটিভ টার্ম ছিল, তাহলে এইটা যদি নেগেটিভ হয় তাহলে এটা পজিটিভ হয়ে যাবে। তাহলে আর আমি সেই জন্য এখানে কী করেছি, ভি নট মাইনাস ইটা যদি নেগেটিভ হয় তাহলে ই মাইনাস ভি নটটা পজিটিভ, সেই জন্য ই মাইনাস ভি নটের টার্ম এটাকে লিখে নিয়েছি, ডি টু সাই ডিএক্স টু প্লাস 2m/h² ইন্টু ই মাইনাস ভি নট ইন্টু সাই ইকুয়াল টু 0। এবার এখানে কি বলা আছে, এক্সাম্পল 2 ইন পার্ট 1 উইথ এ ইকুয়াল টু 0, সেম প্রবলেম, মানে সেম জিনিস তো না, আগেরটা শুধু মাইনাস বি স্কোয়ার ছিল, এখানে শুধু প্লাস বি স্কোয়ার, আলটিমেটলি আর কিছুই প্রবলেম নেই। তাহলে ডি টু সাই ডিএক্স টু প্লাস বি স্কোয়ার সাই ইকুয়াল টু 0 হয়ে গেল, যেটা নাকি পুরোপুরি কেস 1-এর মতো দেখতে লাগছে। কেস 1 মানে হচ্ছে ওই যে ফ্রি পার্টিকেলের যেটা করালাম সেইটাই, শুধু ওখানে 2m/h² ছিল, এখানে 2m/e মাইনাস ভি নট আছে, এইটুকুই যা তফাৎ। ওকে, তাহলে ফর্মটা সেরকম, ডি টু সাই ডিএক্স টু প্লাস ওমেগা স্কোয়ার সাই ইকুয়াল টু 0, ফর্মটা হচ্ছে এটা। তাহলে সলিউশন কী হবে জানা, এই ই টু দি পাওয়ার আই থিটা যেমন হয় সেরকম হবে, এ ই টু দি পাওয়ার আই বি এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস আই বি এক্স, যেখানে স্মল বি স্কোয়ারটা হচ্ছে এইটা, মানে বি ইকুয়াল টু রুট ওভার দ্যাট হয়ে যাবে। এবার তুমি এখানে বলতে পারো তাহলে এখানে কেন মাইনাসটা নিচ্ছেন না, এখানে মাইনাস নেওয়ার তো কোনো প্রশ্ন নেই, তাই না? সেই জন্য আশা করি বুঝতে পেরেছো। আমি পরের পার্টে যাচ্ছি। এবার আমরা দেখবো হারমোনিক অসিলেটর পোটেনশিয়াল। হারমোনিক অসিলেটর পোটেনশিয়ালের ক্ষেত্রে কী হয়, হারমোনিক অসিলেটর পোটেনশিয়াল আমরা কীরকম জানি, হারমোনিক অসিলেটর পোটেনশিয়ালটা হাফ কে এক্স স্কোয়ার টাইপের পোটেনশিয়ালটা, যেখানে কেটা হচ্ছে অ্যাকচুয়ালি এম ওমেগা দিয়ে রিপ্লেস করা হয়, ওমেগাটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ দ্য ভাইব্রেশন। তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, পোটেনশিয়ালটা তাহলে কীরকম না ভি এক্স, এই যে বলা আছে হারমোনিক অসিলেটর পোটেনশিয়াল ভি এক্সটা কিন্তু এইটা। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, আমরা এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো করলাম সেখানে কিন্তু ভিটা সব কনস্ট্যান্ট ছিল, এখানে আমার ভি এক্স হচ্ছে, ভিটা এখানে একটা ফাংশন অফ এক্স হয়ে গেছে। তাহলে এখানে যদি আমরা বাউন্ড কেস কনসিডার করি তাহলে ইটা লেস দ্যান ভি এক্স হবে, এবং সেক্ষেত্রে আমরা এইটা করেছি,
জাস্ট এগুলো সব রিঅ্যারেঞ্জ, এই রিঅ্যারেঞ্জগুলো তুমি একটু হাতে কলমে করলে এমনিই করতে পারবে। d2 psi dx2 মাইনাস 2m বাই এইচ বার স্কোয়ার ইন্টু হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ই সাই ইকুয়াল টু 0। এবার এখানে আমরা একটা মাইনাস কমন নিয়ে নিয়েছি, d2 psi dx2 প্লাস 2m বাই এইচ বার স্কোয়ার ইন্টু ই মাইনাস হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার সাই ইকুয়াল টু 0। এটা করলাম। ওকে, এবার আমরা একটু ভ্যারিয়েবল চেঞ্জ করছি আমাদের সুবিধার জন্য। কীরকম করেছি দেখো, এই জিটা ইকুয়াল টু আলফা এক্স নিয়ে নিয়েছি। আলফাটা কি সেটা পরে বুঝতে পারবে। জিটা ইকুয়াল টু আলফা এক্স নিয়ে নিয়েছি। তাহলে এই ডি সাই ডিএক্সটাকে মানে ডি সাই ডিএক্স, ডি টু সাই ডিএক্স টু এগুলোকে সব আমরা ডিডি জাইয়ের ফর্মে লিখতে পারি। তাহলে ডিডি জাই লিখেছি। তাহলে আলফা স্কোয়ার ইন্টু ডি টু সাই ডিজাই টু প্লাস 2m বাই এইচ বার স্কোয়ার ইন্টু ই মাইনাস হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু জাই স্কোয়ার বাই আলফা স্কোয়ার, কারণ এক্স স্কোয়ার ছিল আর এক্স মানে কি জাই বাই আলফা, তাহলে জাই স্কোয়ার বাই আলফা স্কোয়ার ইন্টু সাই ইকুয়াল টু 0। এবার এটাকে একটু রিঅ্যারেঞ্জ করেছি, রিঅ্যারেঞ্জ করে এরকমভাবে এনেছি। এবার এটা আনলে দেখতে পাচ্ছি কি, এটাও দেখো কীরকম এসছে যে এবার এখানে আমরা আলফা স্কোয়ার মানে এইটাকে বলেছি এম ওমেগা বাই এইচ বারটাকে সাবস্টিটিউট করতে, তাহলে আলটিমেটলি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে d2 সাই ডিজাই টু প্লাস 2e বাই এইচ বার ওমেগা মাইনাস জাই স্কোয়ার ইকুয়াল টু সাই ইকুয়াল টু 0। এই ক্যালকুলেশনগুলো নিজেরা হাতে করলে একবারে মানে বুঝতে পারবে। ক্যালকুলেশন তো এত ধরে ধরে করানো, এগুলো সিম্পল ক্যালকুলেশন, পাতি জিনিস, সিম্পল অ্যালজেব্রিক ক্যালকুলেশন জাস্ট। এইগুলো করিয়ে দেওয়ার করে তো কোনো মানে হয় না। তাহলে d2 সাই ডিজাই টু প্লাস 2e বাই এইচ বার ওমেগা মাইনাস জাই স্কোয়ার সাই ইকুয়াল টু 0 ফর লার্জ জাই দ্য অ্যাভব ইকুয়েশন রিডিউস। মানে এবার এইখানে যদি এই জাইটা বড় হয় তাহলে কী হবে, এই জিনিসটা গ্রেটার দ্যান হয়ে যায়, মানে এই জিনিস মানে এই পুরোটার মধ্যে আমরা শুধু জাই স্কোয়ারটাকে রাখতে পারি। তাহলে d2 সাই ডিজাই টু মাইনাস জাই স্কোয়ার সাই ইকুয়াল টু 0। এবার কী বলছি, দ্য সলিউশন সাই ফাংশন অফ জাই, এটার সলিউশনটা কীরকম হয় না, এটার সলিউশনটা হয় হচ্ছে এইরকম a e টু দি পাওয়ার মাইনাস জাই স্কোয়ার বাই 2। এটাও কিন্তু দেখো ওই সেই d2 সাই ডিএক্স টু প্লাস মাইনাস এক্স স্কোয়ার সাই ইকুয়াল টু 0 এরকম একটা সলিউশনটা আছে। তো এই সরি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এরকম হয়েছে। আচ্ছা, এবারে আমাদের তাহলে অ্যাকচুয়ালি এখন যেটা এসলো সেটা কী এলো, এটা হচ্ছে এরকম। এটাও তো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ ফাংশনাল কোএফিসিয়েন্ট, কারণ যে ফাংশন অফ জাই আছে, মানে এখানে যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল জাই তার ফাংশন আছে একটা। তাহলে এটার অ্যাপ্লিকেশন মানে এটারও তো আমরা সলিউশনটা করতে পারি। আমাদের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশনের যে নোন প্রসেসগুলো হয়েছে আমাদের ওই যে যেটা করেছিলাম যে ফাংশনাল ভ্যারিয়েবলের যে সলিউশন সেটা দিয়ে করতে পারি। এবার এখানে একটা অ্যাপ্রক্সিমেশন কাজে লাগবে। সেই অ্যাপ্রক্সিমেশনটা কী জিনিস না, আমরা এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশানে এলাম কী করে, জাইটা খুব বড় ফর লার্জ জাই, ঠিক আছে। তাহলে সেই লার্জ জাইয়ের জন্য আমাদের করতে হবে, সেই জন্যই তো আমরা এই জিনিসটাকে নেগলেক্ট করে ডাইরেক্ট এখানে এসেছি। এবারে একটা ব্যাক ক্যালকুলেশন তোমরা বলতে পারো এটাকে। আমি এখানে লিখেছি কি দ্য সলিউশন ইকুয়াল টু এটা, অ্যাকচুয়ালি এটা অ্যাপ্রক্সিমেট সলিউশন, পুরোপুরি সলিউশন বলা যায় না, অ্যাপ্রক্সিমেট সলিউশন হচ্ছে এইটা। এবার এইটা আমরা একটু ভেরিফাই করবো যে সত্যিই কি এই জিনিসটা মানে এই যে ফাংশনটা এখানে লিখেছি a e টু দি পাওয়ার মাইনাস জাই স্কোয়ার বাই 2 এটাকে এখানে বসালে সত্যি কি ডান দিকটা 0 হচ্ছে, সেটাকে আমরা একটু ভেরিফাই করবো। সেটাই ভেরিফাইটা এখানে করেছি। দেখো তাহলে আমরা কী পেয়েছি, সাই ইকুয়ালটা যে এগুলো একটু অ্যাভয়েড করে, এগুলো আমার একটু মানে পার্সোনাল ক্যালকুলেশন কিছু করেছিলাম, তো সেই জন্য সাই ইকুয়াল টু a টু দি পাওয়ার মাইনাস জাই স্কোয়ার বাই 2 আছে। তাই ডিজাই বের করেছি, সিম্পল এরকমভাবে বেরিয়েছে মাইনাস a জাই ইন্টু টু দি পাওয়ার মাইনাস জাই স্কোয়ার বাই 2। d2 সাই ডিজাই টু বার করেছি, বেরিয়েছে এরকম একটা ফর্ম এসছে। এবার আমার কী ছিল, d2 সাই ডিজাই টু মাইনাস জাই স্কোয়ার সাই ছিল, তাই d2 সাই ডিজাই টু মাইনাস জাই স্কোয়ার সাই করলে অ্যাকচুয়ালি এসছে মাইনাস সাই, ঠিক আছে। এটাকে একটু রিঅ্যারেঞ্জ করতে পারি, d2 সাই এবার সাইটাকে এদিকে নিয়ে এসেছি, তাহলে প্লাস সাই হবে, মাইনাসটা কমন নিলে -1 হয়ে যাবে। তাহলে যে d2 সাই ডিজাই টু, আচ্ছা এখানে এটা -1 হবে, সরি। তাহলে কি d2 সাই ডিজাই টু মাইনাস জাই স্কোয়ার সাই প্লাস সাই, এই যে মাইনাস জাই স্কোয়ার সাই প্লাস সাই ছিল এখানে 0। তাহলে d2 সাই এবার জাইটা তো খুব বড় নিয়েছি, তো জাইটা যদি খুব বড় হয় তাহলে এই জাই স্কোয়ার -1টাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি কী বলতে পারি, জাই স্কোয়ার মানে জাই যখন খুব বড় তখন জাই স্কোয়ারটা ভেরি ভেরি গ্রেটার দ্যান 1, তাহলে সেটাকে আমরা এরকম বলতে পারি, সেই জন্যটাকে অ্যাপ্রক্সিমেট সলিউশন বলা হচ্ছে, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে কি হয়েছে না, এটা আমার তাহলে একটা অ্যাপ্রক্সিমেট সলিউশন পেলাম। এবারে এইটা আমরা পেলাম কোথায়, এটা আমরা পেলাম হচ্ছে লার্জ জাইয়ের জন্য। খুব বড় জাই হলে তখন, বড় জাই মানে বড় এক্স, কারণ জাইটা তো এক্সের সাথে রিলেটেড,
তাহলে খুব বড় এক্সের জন্য এটা পেলাম, কিন্তু ছোটো এক্সের জন্য কী করে পাবো সেটা তো আমরা জানি না। সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সলিউশনটা e⁻⁻² একে একটা ফাংশন দিয়ে গুণ করব, একটা ফাংশন অফ দিয়ে গুণ করব, যে ফাংশন অফ টা আমার ওই লোয়ার যে জায়গাটা, মানে এটা তো খুব হাই সলিউশন, মানে হাই বা হাই এক্সের জন্য সলিউশন, লো এক্সের জন্য সলিউশনটা আমাকে ওই ফাংশনটাই দিয়ে দেবে। এবার সেই জেনারেল সলিউশনটা হচ্ছে তাহলে এই এইচটা। এবার এই সাইটাকে যদি আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা প্লট করি, তাহলে আমরা মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি আমরা পুট করি এই সাইটাকে এই এইচ বসানো সাইটাকে, তাহলে আমরা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবো ক্যাপিটাল এইচের, যেটা হচ্ছে এইটা। ঠিক আছে, এইটা হচ্ছে হারমাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, বা তোমরা যদি হারমাইট পলিনোমিয়াল পড়ে থাকো তাহলে এই ইকুয়েশন আমার চেনা লাগার কথা। ঠিক আছে, তাহলে এটা হারমাইট পলিনোমিয়ালের হারমাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেটা। তাহলে হারমাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি এটা হয়, তাহলে তার সলিউশনটা হবে হচ্ছে ওই এইচটা কি এইচ_n, মানে এই ল্যামডাটার উপর বেস করে এইচ_n ফ্যানগুলো তো ভ্যারি করে, মানে H0 H1 H2 এইসবগুলো হবে। তাহলে এইটা ফাইনাল সলিউশনটা দাঁড়াবে তোমার হচ্ছে এইটাই, H_n-টা হচ্ছে হারমাইট পলিনোমিয়াল। ঠিক আছে, তাহলে গ্রাউন্ড জিরো ওয়েভ ফাংশনটা তুমি পাবে হচ্ছে ψ0, মানে H0, এখানে তো কিছু নেই। ψ1 ফার্স্ট এক্সাইটেডের জন্য তুমি পাবে হচ্ছে ψ1 H1 করে, এইভাবে তুমি ওই ফাংশনগুলো পাবে। তাহলে এই হারমোনিক অসিলেটর পোটেনশিয়ালটা হচ্ছে একটা ফাংশন অফ এক্সের পোটেনশিয়াল। তাহলে তার ক্ষেত্রে আমরা কী করে মানে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যাপ্লাই করে মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে সলিউশন প্রসেস সেটাকে অ্যাপ্লাই করে কোথায় হচ্ছে ব্যাপারটা বুঝতে পারি। ব্যাপারটা যেখানে হচ্ছে সেটা হচ্ছে এই জায়গাটায় কিন্তু অ্যাকচুয়ালি সলিউশনের এই জায়গাটা, মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন প্রসেসের জায়গাটা অ্যাপ্লাই করা হয়েছে, কিন্তু একটু অ্যাপ্রক্সিমেশন আছে এখানে, অ্যাপ্রক্সিমেশন কাজে লাগানো হয়েছে, অ্যাপ্রক্সিমেশন না লাগালে এখানে হবে না। তারপর এটা তো হারমাইট পলিনোমিয়াল জিনিস, হারমাইট পলিনোমিয়ালের উপরে কোনো ভিডিও আমার করা নেই, তো তোমরা যদি বলো তাহলে আমি হারমাইট পলিনোমিয়ালের উপরে ভিডিও করবো। ঠিক আছে, যাই হোক, তাহলে আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই করে কমেন্ট বক্সে বলবে। ভিডিওটা আমি সাজেস্ট করবো যেন তোমরা মানে যখন তোমরা ভিডিওটা দেখবে তখন অবশ্যই করে খাতা পেন নিয়ে বসবে, এবং এটা আমি যেরকমভাবে লিখেছি সেটা তোমরা নোট আকারে নিজেদের খাতায় লিখে নেবে, বানিয়ে নেবে। আশা করি তাহলে জিনিসটা চোখের সামনে থাকবে। ভিডিও তো বারবার দেখতে হলে তোমাদের নেটও খরচা হবে, এটা আমার একটা অসুবিধা তো আছেই। যাই হোক, তো যেটা সুইটেবল হবে সেটা করবে। খাতাটা একটা নোট তোমরা নিজেরা বানিয়ে নেবে, আমার খাতায় যা লেখা আছে সেই সব দিয়ে ভিডিওটা পজ করে করে দেখবে, দেখতে দেখতে নোটটা বানিয়ে নেবে, দেন পড়লে বুঝতে পেরে যাবে। যদি কোথাও সমস্যা হয়, আমার সাজেশান, আমার যে অ্যাডভাইস সেটা একটাই, সেটা হচ্ছে যে আগে নিজে বুঝবে, নিজে বোঝার চেষ্টা করবে যে কেন হলো। যদি নিজে না বুঝতে পারো একটু বই দেখবে। এই জায়গাটার জন্য মেনলি তোমরা যেটা দেখতে পারো সেটা হচ্ছে গ্রিফিথসটা দেখতে পারো, আর পিভি পালের একটা কোয়ান্টাম মেকানিক্সের বই আছে, ওই বইটা একটু দেখতে পারো। আমি মেনলি ওই দুটো বই দেখেই কাজকর্ম করেছি এখানে। গ্রিফিথসের বইটা দেখতে পারো, আর পিভি পালের কোয়ান্টাম মেকানিক্সের বইটা একটু দেখতে পারো। আইডিয়াটা নেই, কারণ এই টপিকটা কিন্তু তুমি এইভাবে কোথাও পাবে না। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অ্যাপ্লিকেশন কোয়ান্টাম এইভাবে তুমি কোথাও পাবে না। আমি জাস্ট কোয়ান্টাম মেকানিক্সের আইডিয়াটা পাওয়ার জন্য তোমাকে বললাম আর কি, যে এটার জন্য তুমি এই গ্রিফিথটা একটু দেখতে পারো আর এই পিভি পালের কোয়ান্টামটা দেখতে পারো। আইডিয়াটা নেয়, ফিজিক্যাল আইডিয়াটা নেওয়ার জন্য। ম্যাথামেটিক্যাল আইডিয়াটা তুমি এইগুলো করতে করতে মানে বুঝতে মানে এইগুলোই তোমাকে নিজেকে বুঝতে হবে অ্যাকচুয়ালি। যাই হোক, যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই করে ভিডিওটা মানে কমেন্টে জানাবে, ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে, এবং বন্ধু বান্ধব সকলের মধ্যে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং টিল দ্য এন্ড। আর হ্যাঁ, একটা কথা, পরবর্তী আমি কোন টপিকের ওপর ভিডিও বানাবো সেটা তোমরা অবশ্যই সাজেস্ট করতে পারো। তোমরা যদি কোনো স্পেশাল টপিক সাজেস্ট করো তাহলে কিন্তু আমি সেই টপিকের ওপরই ভিডিও বানানোর চেষ্টা করব। তাই যদি তোমাদের কোনো টপিক বুঝতে প্রবলেম হয়ে থাকে বা কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই করে সেই টপিকটা আমাকে কমেন্টে কিন্তু বলো, যে এই টপিকের ওপর নেক্সট ভিডিওটা দিলে খুব ভালো হয়, এই টপিকটা আমার সমস্যা হচ্ছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ভিডিওটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলবে না, কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।